নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। গৃহবধূকে পুড়িয়ে মারার দায়ে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনদের সাজা ঘোষণা করলেন কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সৌম্য বিকাশ দাস। মৃতার স্বামী জিতেন্দ্র দেববর্মাকে 10 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা ও অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। মৃতার শাশুড়ি সুখমতী দেববর্মাকে 7 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা ও অনাদায়ে 3 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। গৃহবধূকে পুড়িয়ে মারার দায়ে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনদের সাজা ঘোষণা করল আদালত। বুধবার সে মামলায় অভিযুক্ত মৃতার স্বামী ও শাশুড়িকে কারাদণ্ডের নির্দেশ দিলেন কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সৌম্য বিকাশ দাস। ঘটনার বিবরণী প্রকাশ, গত 2009 সালে সালেমার মেন্দি এলাকার মঙ্গল দেববর্মার ছেলে জিতেন্দ্র দেববর্মার বিবাহ হয় পশ্চিম ডলুছড়ার বাসিন্দা সুকুমার দেববর্মার কন্যা জুমেলি দেববর্মার সাথে। কিন্তু বিয়ের 2 মাস পর থেকে জুমেলের উপর নির্যাতন চলে বাপের বাড়ি থেকে পণ এনে দেবার জন্য। এই নির্যাতনের ঘটনায় জড়িত ছিল গৃহবধূ জুমেলির শ্বশুর মঙ্গল দেববর্মা, স্বামী জিতেন্দ্র দেববর্মা ও শাশুড়ি সুখমতী দেববর্মা। 2012 সালে 25 সেপ্টেম্বর তাঁর উপর নির্যাতন করা হয়। পরে সেদিন বিকালবেলা তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ধলাই জেলা হাসপাতাল কুলাই ও পরে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। সেখানে দগ্ধ হয়ে জুমেলির মৃত্যু হয়। এদিকে জুমেলির পিতা সালেমা থানায় তার কন্যার স্বামী জিতেন্দ্র, শ্বশুর মঙ্গল এবং শাশুড়ি সুখমতির নামে অভিযোগ দায়ের করে। অভিযোগ, পণের জন্য তার কন্যাকে হত্যা করা হয়েছে। সালেমা থানায় পুলিশ মামলা নেয় 38/2012 আন্ডার সেকশন 498/307 আইপিসি ধারায়। জুমেলের মৃত্যু হওয়ায় 304 ধারা যুক্ত হয়। মামলায় মোট সাক্ষী ছিল 35 জন। শুনানি চলাকালীন অন্যতম অভিযুক্ত তথা মৃতার শ্বশুর মঙ্গল দেববর্মার মৃত্যু হয়। বুধবার সে মামলার সাজা ঘোষণা হয়। অভিযুক্ত তথা মৃতার স্বামী জিতেন্দ্র দেববর্মাকে 304 ধারা অনুসারে 10 বছরের কারাদণ্ড ও 498 অনুসারে 1 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা ও অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং মৃতার শাশুড়ি সুখমতী দেববর্মাকে 304 ধারা অনুসারে 7 বছরের কারাদণ্ড ও 498 ধারা অনুসারে আরও 1 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে 3 মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সৌম্য বিকাশ দাস। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি ইন্দুভূষণ দেব বলে জানান। 25/9/2012 ইংরেজিতে আনুমানিক সকাল 9টার সময় ঘটনাটা হয়েছিল মেন্দি গ্রামে সালামা পিএসের আন্ডারে। ওই দিন গৃহবধূকে তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ি মিলে সারাদিন প্রচণ্ড মারধর করে ডাউরি ডিমান্ডের জন্য এবং পরবর্তীকালে কোনো এক সময়ে তাকে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। তারপরে ওই মহিলাকে প্রথমে কুলাই হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে রেফার করা হয় এজিএমসি জিবিপি হসপিটালে। সেদিন রাতে মহিলা মৃত্যু হয় সেখানে। এই ব্যাপারটা লিখিতভাবে জানায় মৃতার বাবা সালামা পিএসে। তখনকার ওসি এই মামলাটি রেজিস্ট্রি করে আন্ডার সেকশন 498A/307 and added section 304B as Salama PS case number 38/2012. তারপর এই মামলা তদন্ত শেষে তৎসময়ের এসডিপিও কমলপুর বিকাশ দেব চার্জশিট প্রেরণ করেন আদালতে। এই মৃতার স্বামী জিতেন্দ্র দেববর্মা, মৃতার শ্বশুর মঙ্গল দেববর্মা এবং মৃতার শাশুড়ি সুখমতী দেববর্মাকে অভিযুক্ত করে চার্জশিট প্রেরণ করেন। তারপর আদালতের ট্রায়াল চলাকালীন
মিতার শ্বশুর মারা যান। ডিউরিং ট্রায়াল প্রসিকিউশন পক্ষে মোট 35 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ শেষে কমলপুর অ্যাডিশনাল সেশন জাজ সমবিকাশ দাস গতকাল মিতার স্বামী জিতেন্দ্র দেববর্মা এবং ওনার শাশুড়ি সুকুমতি দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন। আজকে এই মামলার রায় ঘোষণা করে স্বামী জিতেন্দ্র দেববর্মাকে 304B আইপিসিতে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং ভারতীয় দণ্ডবিধি 498 ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা আর্থিক জরিমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও 3 মাসের জেলের আদেশ দিয়েছেন এবং মিতার শাশুড়ি সুকুমতি দেববর্মাকে 498 ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে 3 মাস জেল এবং 304B ধারা মোতাবেক ওনাকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের। শান্তন টিভি। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বুধবার সমস্ত কর্পোরেটর সহ আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সহ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের অন্যতম বড় সমস্যা হল শহরে একটি বড় অংশের নাগরিক ড্রেনের মধ্যে আবর্জনা ফেলছে, যার কারণে আবর্জনা খুব জমে জল আটকে মশা বংশ বিস্তার করছে। তাই ড্রেনে যাতে আবর্জনা না ফেলা হয় তার জন্য প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ আগরতলা শহরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বদ্ধপরিকর নিগম কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার। এদিন মেয়র উদ্বেগ প্রকাশ করে বলেন, দেখা গেছে কালাপানিয়া জল বাংলাদেশ যেতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে একটি বাঁধ থাকায় জল আটকে থাকছে। প্রতি বছর এই সময়ে কালাপানিয়ার ছেড়ে দেওয়া হতো। এবছর অস্থির পরিস্থিতির কারণে কালাপানিয়ার জল আটকে আছে। বিএসএফ এবং বিজেপি এই বিষয় নিয়ে কথা বলে সমস্যার সমাধান করার উদ্যোগ নিতে আজকে আলোচনা হয়েছে। এই সমস্যাটি সমাধান হয়ে গেলে মশার উপদ্রব অনেকটাই হ্রাস পাবে বলে জানান তিনি। দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত আমাদের আগরতলা শহরবাসীর জন্য যে উন্নয়ন প্রকল্প কাজগুলি চলছে তা কতটা কাজ করা হচ্ছে এবং আগামী দিনে আমরা শহরবাসীর জন্য সুন্দর পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। দ্বিতীয়ত এজেন্ডায় ছিল আমরা যে আগরতলা শহরে একটা প্রধান সমস্যা বা অভিযোগ অনেকের কাছে যে মশার উপদ্রব বেড়ে গেছে আগরতলা শহরে। সেক্ষেত্রে আমাদের আজকে আলোচনা হয় যে বিভিন্ন কর্পোরেটর মতামত দান করেছেন, আমি যদি কথা বলেছি কমিশনার সাহেবও আলোচনা অংশগ্রহণ করে আমরা দেখেছি যে আমাদের যে মেইন কারণটা হচ্ছে আমাদের ড্রেনগুলি আমাদের সাফাই কর্মীরা, আমাদের কর্মচারীরা ওয়ার্ডে কর্পোরেটরের মাধ্যমে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন। তারপরও কিছু কিছু সংখ্যক নাগরিক তাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন না হয়ে ড্রেনে যত্রতত্র আবর্জনা ফেলে রাখে। সেই কারণে ড্রেনগুলিতে জল জমে থাকে, তারপরে মশার লার্ভা তৈরি হয়, সেটি নিয়ে মশার উপদ্রব হয়। তো আমরা চেষ্টা করছি যে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ওষুধ স্প্রে করে আমাদের ফগিং মেশিনের মাধ্যমে আমাদের যারা এই দায়িত্বে আছেন তাদেরকে আরও সংখ্যা বাড়িয়ে আমরা ওয়ার্ডগুলিকে পরিচ্ছন্ন রাখা, মশার প্রতিরোধ নাগরিকদের রক্ষা করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এবং নতুনভাবে আরও পরিকল্পনা গ্রহণ করছি। কিন্তু সবটাই হচ্ছে এলাকা যার এলাকা ড্রেনগুলি পরিষ্কার রাখা, রাস্তার মধ্যে আবর্জনা না ফেলা, ড্রেন না ফেলা, সেগুলির ক্ষেত্রে আমি আগরতলা শহরবাসীর কাছে আমরা আজকে কাউন্সিল মিটিং করে শুধু কালাপানিয়া যে কাজটা এটা আমরা সবটাই ম্যানুয়ালি টেকনিক্যালি বা মেকানিক্যালি করা যাচ্ছে না। অনেক জায়গাতে বেতখলা আছে, কোনো জায়গাতে আমরা ম্যানুয়ালি চেষ্টা করছি। কিন্তু যে জলটা বাংলাদেশে যায় আমাদের সেই জল, আমাদের মেইন যেটা আর্টল্যান্ড যেটা, একটা হচ্ছে আখরা খাল, একটা হচ্ছে কালাপানিয়া, শহরের সমস্ত জল এটা বাংলাদেশে যায়। কিন্তু এখন বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে আমরা দেখেছি বাংলাদেশে ওই জায়গাতে বাঁধ দিয়ে দিয়েছে।
কালাপানিয়া জলটা ইচ্ছে করলে আমরা পরিষ্কার করে পাস করতে পারছি না। সেটা আগে মধ্যে মধ্যে বিএসএফ এবং বিডিএর সঙ্গে কথা বলে আমরা এই সময় খুলে দিত, আমরা কাজ করতে পারতাম, শহরটা পরিষ্কার জলটা সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে যেত। কিন্তু এবারে অস্থির পরিস্থিতি বাংলাদেশে ওরা যেটা পরবর্তী সময় দিত মার্চের পরে এটা আগে দিয়ে দিয়েছে, এই কারণে আমাদের শহরে জলটা কালাপানি দিয়ে বেরোচ্ছে না। সেই কারণে বাংলাদেশের অশান্তির কারণে গত ৩রা ডিসেম্বর আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়। তারপর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ভিসা পরিষেবা। বুধবার প্রায় দীর্ঘ ২ মাস ২ দিন পর পুনরায় চালু করা হয় ভিসা দেওয়া নেওয়া। ভিড় জমিয়েছে পর্যটকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ থাকায় তারা যেতে পারেনি। আজ থেকে ভিসা দেওয়া শুরু হয়েছে, তাই তারা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে ভিসা নিয়ে বাংলাদেশে যাওয়ার। তাদের মধ্যে কেউ কেউ আত্মীয় বাড়িতে, আবার কেউ কাজের উদ্দেশ্যে বাংলাদেশে যেতে ভিসা নিতে এসেছে। তারা আগামী ৮ই ফেব্রুয়ারি বাংলাদেশ যাওয়ার অনুমতি পেয়েছে। দীর্ঘদিন বাদে ভিসা দেওয়া শুরু হয়, অনেকটাই খুশি দুদেশের মানুষ। উল্লেখ্য, বিগত বছর ৮ই আগস্ট সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছে। বর্তমান বাংলাদেশ ইউনুসের নেতৃত্বাধীন সরকার চলছে। গত কয়েক মাসে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাত্রা এতটাই বেড়েছে, প্রতিবাদে সরব হয়েছিল সীমান্তের এপারের বিভিন্ন সংগঠন। তারা প্রতিবাদে সামিল হয়েছিল বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে। তারপরে ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়। আমার মেয়েদের ভিসা ছিল না, তো ওদের ভিসা জমা দেওয়ার জন্য আসা আমাদের ছিল, মেয়েদের ছিল না, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার জন্য ওদের ভিসা নাই, অনেক কষ্ট হয়ে গেছিল আমাদের জন্য। আজকে পোলাতে আবার নতুন করে আসছে ওদের ভিসা দেওয়ার জন্য। অনেকদিন তো বদ্ধ ছিল, অনেকদিন বন্ধ ছিল, আজকে পুনরায় খুলেছেন। মানে কি কি উপকার হবে বলে মনে করছেন? আবার পুনরায় কি কি উপকার হবে আপনার যারা বিশাল এটা তো অবশ্যই, যেহেতু ওখানে আমার বাপের বাড়ি আছে, ওদের সাথে যোগাযোগ করতে পারতেছি না, দেখতে পারতেছি না, এই যে ওদের ভিসা ছিল না, সেজন্য এখন ওদের ভিসা লাগতে পারছে, আবার যেতে পারবো টেকনাফ বাপের বাড়িতে। ভিসা জমা দেওয়ার জন্য এসেছি। তো আমি বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছা, তো আমার ওখানে মামার তারা থাকে, তো ওখানে যাবো আর কি। এতদিন তো বদ্ধ ছিল, হ্যাঁ, এতদিন কি মানে এসে ট্রাই করেছিলেন? তার আগেও একবার এসেছিলাম, তো ওখানে কিছু ঝামেলা হচ্ছিল, তার জন্য হয়নি। আচ্ছা, আজকে আবার এসেছি। অ্যাকচুয়ালি ওখানে আমার রিলেটিভ থাকে, অনেকেই থাকে, তো তাদের সাথে মিট করার জন্য যাচ্ছি। কতদিনের বিষয় দিয়েছে দেবে? 1 বছরের জন্য। 1 বছর। কেন এখানে আসা আপনাদের? আসছিলাম এখানে দাদা ভিসা লাগানোর জন্য, অনেকদিন বন্ধ আছিল তো, সেজন্য আমরা আজকে কালকে নিয়ে এসে বলছিলাম চালু করছে আজকে, সেই জন্য আমরা আইসি। এখন স্যার দেখছি আমরা খুশি হয়েছি, ভিসা চালু হওয়ার কারণে আমরা খুশি। কথা কইছেন ভিতরে জমা দিছেন? হ্যাঁ, জমা দিচ্ছি। কবে দিব কি কিছু কইছে? 8 তারিখে, এখন দেওয়াটা একদম শর্টকাট করে দিয়েছে। 14 দিন পরে নিখোঁজ নাবালকের পচা গোলা মৃতদেহ উদ্ধার। ঘটনা মুঙ্গিয়াগামী রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায়, মুঙ্গিয়াগামী থানাধীন নাইবিয়াকামী এলাকায় 15 বছর বয়সী নাবালক প্রসেনজিৎ দেববর্মা গত 22 জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। কিন্তু রহস্যজনক বিষয়, নিখোঁজের 14 দিন পেরিয়ে গেলেও পরিবারের লোকজনের তরফে থানায় কোনো নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়নি। নিখোঁজের 14 দিন পর মঙ্গলবার রাতে নাবালকের ঝুলন্ত অবস্থায় পচা গলা মৃতদেহ উদ্ধার হয় মুঙ্গিয়াগামী রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে। 보통이 투야바 গছনাখাই থানায় বুধবার যেরেবা খাসিয়াবা ওরব তুই তো কমনি ওখানে কোনো থাঙ্গই টিম ফেকলাখাইন টিম পাহাপো 사본팀 কুসুম তিনি ওখানে টিম দাম ইয়াকাই ন সারি বুনাফো ওখানে চেরা খাসিয়াবা কিজাগে ন কাফালিয়া ন ফাই হইতো ওখানে রুতমা মারিয়া ওই চেরা ইকো বকাই তিনি বলতানি ওয়ার মাইয়া বুদুক তানাহি থাংছে নগস কিজাগে অমা নি খাফাইছে বসে থাংথায়ু 살루스엔카 তিনি 15 দিন কাজং 15 दिन 너럭 그만번은 이야고로 타나라고 지렌들이 거 이게 जों cái trò sai mía có ăn cái trò yang có thằng cái gì à tao mà thằng chẳng có qua tao tôi yang mía phải nó có à tôi sai mía à có thằng sai mía gì đó phải khát phải ăn lấy số bor thang cái lấy số lọc rồi cái bor team bor baduk lại bún này không hay trên nó cả phải cái gì vậy là khác gì mà cái gì cả 뭐 자가는 붕또 뭐 자가 này bún to 뭐 to tam thang này 뭐 yang này to áo to yang áo to hai mía có chúng lấy đi son 나비 cái mình to lắm to rồi তার ববো হাকি থইমেন যাবো ববো ইনকে থানায় 23 তারিখ জানুয়ারিবো নক নখরমানি ইনকাই ওর তো ববিন বিন থাকো বাইছি তংমানি
bini ma babu songga kai polisi dibus na lai jata separate tongja ko trai ngegar bin thago itongoi naibia kami andro ngai thanai 23 tarik Januari bonok inong khamani ngai bin thago yang wasa yang bufana yang wasa na jogo ngai bin mane yang wasa na jogo ko boro kun thanai ripur uja kroi ngai tini thajing saring ni prai chaita sa chatam di hai time se or ka sai phai o ku thui nugu onde khor na khang kai abu bo ku thui pra di kombo sungjak obo or nitlangani kunung ku thuri kya bin sak ni pura di kombo sungai pura busak ni je bahanok sogjak klai dong mekya mung khai bu mungo sarani bu mungo porosun di de borma boyas anumanik borong ni je bin thagodong samre 15 বছর হাই নাই bu fan bu mungo jitendra de borma এক চোরকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দিল মেলাঘর বাজার কমিটি। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর বাজারে বিগত কয়েক মাস ধরে কিছুদিন পরপর চুরির ঘটনা ঘটে চলেছে। মেলাঘর বাজার কমিটি থেকে শুরু করে পুলিশ চোরকে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল, কিন্তু কিছুতেই চোরকে শনাক্ত করা যাচ্ছিল না। এর মধ্যে বুধবার হাতে নাতে এক চোরকে আটক করতে সক্ষম হয় মেলাঘর বাজার কমিটি। এদিন প্রকাশ্য দিবালোকে মেলাঘর বাজারে এক দোকানে চুরির ঘটনা সংঘটিত করে চোরেরা। পরবর্তী সময় দোকান মালিক সহ বাজারের ব্যবসায়ীরা একজনকে আটক করে। দোকান মালিক জানায়, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করার পর সে চুরির ঘটনার কথা স্বীকার করেছে এবং সে জানিয়েছে তার সাথে আরো লোক জড়িত রয়েছে। ধৃত চোর এলাকায় কালু নামে পরিচিত। বাজারের ব্যবসায়ীরা পরবর্তী সময় মেলাঘর থানায় পুলিশকে খবর দেয়। মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ধৃত চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দোকান আরেকবার চুরি হয়েছে, ওখানে আবার আমার এই জিনিসগুলি নিয়ে গেছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে এই যে একটা বড় পলি ব্যাগ, আরো বড় বড় পলি ব্যাগ, এই আরো বড় বড় পলি ব্যাগ তারা সব বাইন্দা একটা মুখ বাইন্দা তারা সব লইয়া যাবে। আচ্ছা আচ্ছা, এখন কি সুটার ধরছেন আপনারা? অখন ধরছি, অনকে স্বীকার করছে আমি নিছি। অন্ত আর লগে আছে মানিক, ইয়ে আছে কি জানি মানিক। নাম কিটা? কথাকার। হ্যাঁ, কালু। বাড়ি কোন? কত বছর ধরে চুরির লগে জড়িত আছো? বাঙাচোরাটা হইতে পারছি। তারা দর্শক রে এটা লেগে প্লাস্টিকের বোতল নিয়েছি। কি বলে শিকার গেছে চুরি করছো? কেটা হয়েছে? তারা তো বলতেছে। হ্যাঁ, আমি প্লাস্টিকের বোতল নিয়েছি, আর কেটা নিয়েছি। প্রথমে একজনই শনাক্ত হয়েছে। এর থেকে কিছু বাড়িবনি কি মনে করতেছে? আশা করি তো বাড়ি, নিজেই স্বীকার করছে, নিজেই স্বীকার করছে। তার সঙ্গে আরো এক দুজন আছে, সে নামও কইছে। এখন আমরা পুলিশে ফোন করছি, পুলিশ আইতাছে, এবার পুলিশের ব্যবস্থা পুলিশে গ্রহণ করবে। বিশালগড়ের নারাউড়া বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পড়ল মাছ বোঝাই বোলেরো গাড়ি। ঘটনা বুধবার সকালে বিশালগড়ের নারাউড়া বাইপাস সড়ক এলাকায়। অল্পে রক্ষা পেল নার্সারির মালিক। ঘটনাস্থলে পালিয়ে যায় গাড়ি চালক ও সহচালক। জানা যায়, TR07A1510 নম্বরের একটি বোলেরো গাড়ি মাছ নিয়ে আগরতলা থেকে বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। বিশালগড়ের নারাউড়া এলাকায় যাওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কের পাশে থাকা একটি বাইক মেকানিক্সের দোকান ভেঙে একটি ফুলের নার্সারিতে ঢুকে পড়ে। সে সময় নার্সারিতে কাজ করছিলেন নার্সারির মালিক। অল্পেতে তিনি প্রাণে বাঁচেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ মাঝবোঝাই গাড়িটিকে পরবর্তী সময় থানায় নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাইক মেকানিক্স দোকানের মালিক জানায়, ওনার 20 থেকে 25,000 টাকা ক্ষতি হয়েছে। তোমার দোকান কোন জায়গাতে হয়েছে? কয়টার সময় হয়েছে? সকালে। তোমার কি ক্ষতি হয়েছে? কিসে গাড়ি আসলো? হ্যাঁ, মাছের গাড়ি। কোন দিকে যাইতে আসলো এটা? কোন দিকে? স্ট্যান্ডের দিকে। আমরা সকালবেলা একটা খবর আসে যে আধা ঘন্টা আগে খবর আসে যে নারাউড়া বাইপাসের মধ্যে দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা কোনো হতাহত নেই, কিন্তু নার্সারি এবং দোকানের বারান্দা কিছু ক্ষতি হয়েছে। গাড়িটা কি ছিল? গাড়িটা 3 কোটি মাছ। মাছ কই যাইতে আসলে এমন কোনো খবর? এখনকার মতো সংবাদে পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।